আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এবং আমার পেছনে ডেফিনেটলি জিয়া, সে অন দ্য ক্যামেরা। তো আমরা এসেছি আজকে সাবের ভাইয়ের গার্ডেনে, এবং সাবের ভাইয়ের গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাকসবজি। এইটা হচ্ছে আমার পাশে, উনি করেছেন আসলে সব জায়গায় মিলেই। এখানে জিয়া ওই জায়গাটা ধরো তো, এই জায়গাটা নেও। যা দেখছিলেন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল গার্ডেন জুড়েই বিভিন্ন ধরনের শাকসবজি। বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শশা, এই যে এই গাছগুলো শশা, এবং উনিও এখান থেকে অনেক শশাগুলো উনি নিয়েছেন। এখানে ভালো শশা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এই সাইডে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার গাছ এটা, এবং অনেক বড় মিষ্টি কুমড়া, যেটাকে আসলে কি বলবো যে এটা পালকি করে আসলে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক বড় হয়েছে। হ্যাঁ, পালঙ্ক সাজায় রাখছে, পালঙ্ক সাজায়। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়ার ফুল। যে অনেকদিন পরে আমরা আসলে বাঙালি শাকসবজি দেখতে পাচ্ছি এই গার্ডেনে। উনি অনেক, এটা সাবের ভাই সুবাদে এটা হয়েছে, সাবের ভাই সুবাদে হয়েছে। এবং আসলে আমরা অনেক ইন্সপায়ার্ড যে আসলে সাবের ভাই এত সুন্দর করে গার্ডেন করেছে, বাঙালি শাকসবজি এনে লাগিয়েছে ওনার গার্ডেনে। ওনার বদৌলতে আসলে আমরা অনেকগুলা শাকসবজি আমরা এখান থেকে নিয়েছি এবং খেয়েছি, যেটা আসলে জার্মানিতে বিরল একটা জিনিস পাওয়া ছিল। এবং আসলে এখানে আসলে ইম্পোর্ট করে যে শাকসবজিগুলো আসে সেগুলো আর খাওয়ার মতো থাকে না, কারণ এগুলো এমনভাবে হয় যে আসলে এগুলার ওই টেস্ট পাওয়া যায় না, কারণ এগুলো ফ্রিজ আপ করা হয় এবং এটা আসলে অরিজিনাল টেস্টটা মিলে না। ট্রান্সপোর্ট কস্ট অফ টাইম। এখানে একদম ফ্রেশ সবজি আসলে এখানে পাওয়া যায়। ভেতরে উনি আসলে সিমের গাছ করেছেন, সিমও ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো সিমের গাছ অনেক ভালো হয়েছে। ফার্স্ট সিজনে এটা প্রফিট ছিল, কিন্তু এখন সিজনে এসে উনি ভালো করেছেন এজ এ প্রফেশনাল। ইট সিমস দ্যাট হি ইজ ভেরি প্রফেশনাল। এক্স্যাক্টলি। এখন হচ্ছে এটা হচ্ছে বেগুনের গাছ। বেগুন, এটা হচ্ছে বাংলাদেশি বেগুন, যেটা না হাইব্রিড লম্বা বেগুন, যে গোল বেগুন, যেটা গোল বেগুন, লম্বা বেগুন আছে পিছনে। এগুলো হচ্ছে পুঁইশাকের গাছ। একদম আমরা আসলে সামারের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, এজন্য আসলে অনেক পুঁইশাক যেগুলো ছিল এখানে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে, বা এগুলো আসলে আমরা আসলে খেয়েছি অনেকগুলো এখান থেকে। এটা হচ্ছে লাল শাকের গাছ, লাল শাক দেখতে পাচ্ছেন জিয়া, লাল শাক, এবং লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে। আরো বড় ছিল, আরো লম্বা ছিল, লম্বাগুলো আসলে আমরা খেয়ে ফেলেছি। সুপ্রিয় দর্শক, শুধু এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী বাগানের মালিকের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা আমার খুব ভালো লাগতেছে। তো আমারও খুব ভালো লাগতেছে আপনার মতো একজন সুনামধন্য কৃষক ভাইয়ের ইন্টারভিউ নেওয়াতে। সো এখন আপনি কি কাইন্ডলি একটু বলবেন কীভাবে আপনি উৎসাহিত হলেন? আসলে সবজির ব্যাপারে আমার ছোটোবেলা থেকে একটু উৎসাহ ছিল, সবজি বাগান, গার্ডেন, তারপরে একটু ভেজিটেবল করা, নিজের বাগানে করতে পারা, আর এটা একটা আনন্দই আলাদা। তো আমি আসলে অনেক টাইম ইনভেস্ট করছি ইউটিউব বা বিভিন্ন ইন্টারনেট সাইট থেকে ইনফরমেশন নেওয়ার জন্য, এবং সেখান থেকে কালেক্ট করে আমি বিভিন্ন রকম সার, তারপরে সবজি ফলনের বিভিন্ন টেকনিক আমি শেখার চেষ্টা করছি। সেইটার জন্য এই বছর আমি বেশ ভালো একটা ফল দেখছি। এই বছর যদিও আমাদের এখানে ওয়েদার খুব খারাপ ছিল, তারপরেও আমি এখন পর্যন্ত 15-16টা লাউ তুলতে পারছি। মাশাআল্লাহ। আশা করি আরও হয়তো বা 1 মাস যে মতো সিজন আছে, আরও হয়তো বা 8-10টা হয়তো উঠবে। আচ্ছা, আমি এখানে একটা ইনক্লুড করতে, যেটা রোমান একটু আগে বলছিল যে আপনি এটা আপনার দ্বিতীয় সেশন চলতেছে বা দ্বিতীয় বছর চলতেছে, তো এই আপনি কি শিখতে পারলেন প্রথমটা থেকে দ্বিতীয় ধাপ, এবং এই দ্বিতীয় ধাপ থেকে আপনি কি শিখতে পারলেন যাতে আপনি তৃতীয় ধাপ থেকে আরেকটু ইমপ্রুভ করতে পারেন আপনি গার্ডেনিংয়ের বিষয়ে? প্রথম ধাপে রুমান আমাকে অনেক হেল্প করছে, কারণ এই গার্ডেনটা এই ফরম্যাটে ছিল না। তো এখানে বিদেশিরা আসলে সবজি তেমন একটা করে না এখানে, জার্মানির লোকজন, তো তারা বাজার থেকে কিনে খায়। তো তারা ফুলের বাগান করে, যার ফলে আমার ছোট্ট একটু অংশ ফুলের বাগান ছিল এই পাশে, আর মাঝখানটা পুরোটাই ঘাস ছিল। তো এখন আমি আর রোমানকে নিয়ে আমি এক জায়গা থেকে মাটি কালেক্ট করলাম, কারণ মাটি সেখান থেকে পাওয়া যায় না। মাটি নিয়ে আসতে হয়, আমরা ইবেতে দেখলাম, মাগনা মাটি পেলাম এক জায়গায়, একজন অফার করলো, তখন আমি আর রুমান গিয়ে সেই মাটি ভরে নিয়ে আসলাম, প্রাইভেট গাড়ি করে ভরে 3-4 বার আসতে হচ্ছে। রুমান আমাকে প্রচুর হেল্প করছে এই ব্যাপারে। তো এই অংশগুলোতে মাটি ফেলা হয়েছে, এই অংশ গেটটা করা হয়েছে, কিন্তু
মিটার লম্বা। জি। তারপরে এখানে কিছু স্টোন দেওয়া হয়েছে, জি। এই স্টোনগুলো মাঝখানে আবার মাটি ফেলে এখানেও কিছু সবজি চাষ করা যায়। জি। তো সব মিলে এখানে 7/2 মোটামুটি 14-15 স্কোয়ার মিটারের মতো এরিয়া। হ্যাঁ, আচ্ছা স্যার, আমরা জাস্ট জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার দ্বিতীয় সেশন, প্রথম সেশন থেকে দ্বিতীয় সেশন কি শিখতে কি পারলেন? শিখতে পারলাম? জি। অবশ্যই স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং মাটির কোয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ। তো মাটির কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা গোবর সার ব্যবহার করছি, বিভিন্ন অর্গানিক সার ব্যবহার করছি, কেমিক্যাল সারও ব্যবহার করছি। জৈব সার যেটা বলা হয়। হ্যাঁ হ্যাঁ, কেমিক্যাল সার আমি আই এম নট স্যাটিসফাইড, কারণ কেমিক্যাল সার যেমন আমার লাল শাককে নষ্ট করে ফেলছিল। হ্যাঁ, তো লাল শাক গোড়াগুলো পচে গেছিল। তো এগুলোর নতুন লার্নিং, নেক্সট টাইম আমি কেমিক্যাল সার ব্যবহার করবো না, আমি পুরো অর্গানিক সার, জৈব সার ব্যবহার করে কাজটা করব। তো এগুলো হচ্ছে নতুন লার্নিং। এবং তারপরে গাছের মাটি কীভাবে প্রিপেয়ার করা, মাটির গাছের গর্ত কীভাবে পরিষ্কার করা, গাছগুলো কীভাবে প্রুনিং করা মানে হচ্ছে গাছ কাটতে হয়, পাতাগুলো কাটতে হয়, কাটলে গাছের ফলন ভালো হয়। মরা পাতা গাছে থাকা যাবে না, মরা পাতা থাকলে আমরা যেটাকে বলি আগাছা পরিষ্কার করা, ওইটাই। আগাছা পরিষ্কার করা এক জিনিস, আগাছা পরিষ্কার করা ছাঁটাই করা আরেকটা জিনিস। ছাঁটাই করা আরেকটা জিনিস। ওকে। দুইটা ভিন্ন। এখন স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, এখন যারা গার্ডেনিং করতে চায়, এরকম বাংলাদেশি সবজি করতে, যারা ফরেনার আছে, যারা ইউরোপিয়ান কালচার, যারা এনাফ সময় আছে বাট ওই জিনিস না জানার জন্য করতে পারে না, অনেকের জায়গাও আছে, এখন ওনাদের জন্য আপনি কি উপদেশ বা কি পরামর্শ দিতে পারেন ওনাদের জন্য? আমি যদি আমার এক্সপিরিয়েন্স একটু বলি, তাহলে হচ্ছে গিয়ে আমার এই করোনার টাইমে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমার এই করোনার টাইমে আমি হোম অফিস করার সুযোগ পাইছিলাম। সেই সময় আমি প্রচুর টাইম পেয়েছি। তো সেই টাইমগুলো তুমি বিভিন্ন রকম রিসোর্স খুঁজে ইন্টারনেটে সার্চ করে আমরা বিভিন্ন জিনিসপত্র শেখার চেষ্টা করছি। একই সাথে আমি ডে নাইট এই গার্ডেনটার সেবা যত্ন করছি। সাধারণ সময় দেখা যায় যে আমি সকালে গেলাম, বিকালে আসলাম, সন্ধ্যায় আসলাম, টায়ার্ড থাকলাম, সামান্য একটু গার্ডেন করলাম, শেষ। কিন্তু সেই সময়টার সাথে এই সময়টা ব্যতিক্রম ছিল। আমি দিনের বেলাও গার্ডেন পরিচর্যা করছি, অনেক সময় রাতে কাজ করছি। তো এইভাবে করে আমার ইন টোটাল পরিচর্যার পরিমাণটা অনেক বেড়ে গেছিলো। সেই পরিচর্যার সাথে একটা রিলেশনশিপ আছে গার্ডেনটা ফলনটা। তো এবং লার্নিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা খালি মাটির মধ্যে গাছপত্র লাগাই দিলাম আর হয়ে যাবে তা আশা করাটা মোটেও ঠিক না। এমনকি পানি দেওয়াটাও একটা আর্ট, একটা শেখার জিনিস আছে। কারণ কি, আমরা অনেক সময় নিউ গার্ডেনরা একটা ভুল করে যে পানি দিলে গাছের মাটিটা ভিজছে দেখে পানি দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু গাছের গোড়াতে পানি দিতে হবে। গোড়াতে পানি দেওয়ার অর্থ হচ্ছে গিয়ে ব্যাপক পানি দিতে হবে, যেটা গাছের গোড়া পর্যন্ত যায়। আবার বেশি পানি দিয়ে যদি কমপ্লিট ভিজা রাখা হয় তাহলেও গাছ মরে যাবে। তো এই দুইটার একটা সুন্দর কম্প্রোমাইজ করতে হয়। তো নিউ গার্ডেনের সাধারণত আউটডোর গার্ডেনিং, মানে বাইরে যখন এই ক্ষেত্রে গার্ডেনিং করতে যায় তখন আসলে বেশি পানিটা সমস্যা হয় না, কম পানিটা বেশি সমস্যা। আর যদি আমরা পটে করি, পটে মানে হচ্ছে গিয়ে টবে চাষ করি, সেক্ষেত্রে বেশি পানিটা সমস্যা হয় বেশি। কারণ বেশি পানি দিয়ে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বীজটা, হ্যাঁ, তো আপনি যদি আপনার এনাফ পর্যাপ্ত সময় আছে, জায়গা আছে, বাট আপনি যদি পর্যাপ্ত পরিমাণ কি বলে পুষ্টি সম্পন্ন একটা বীজ না পান, তাহলে কিন্তু আপনার ফলনের প্রবলেম হবে। আপনি বীজগুলো কোথা থেকে সংগ্রহ করছেন, কিভাবে সংগ্রহ করছেন, এবং দেশ থেকে আনার পরে বা যেখান থেকে সংগ্রহ করার পর আপনি কিভাবে জিনিসগুলো মজুত করে রাখছেন? কারণ দেখা যাচ্ছে যে এই দেশের সামারটা ভেরি শর্ট টাইম, সো এই শর্ট টাইমের জন্য আপনাকে ওইগুলা একটা টাইমের সাথে একটা করে রাখতে হয়। তো আপনি কিভাবে জিনিসটা করলেন, কাইন্ডলি একটু এক্সপ্লেন করবেন? আমি আসলে দেশের থেকেই সব বীজ কালেক্ট করছি। হ্যাঁ, যদিও কিছু বীজ খুবই রোবাস্ট, যেমন লাল শাক কাইন্ড অফ আগাছা। আমি প্রায় সময় বলি এটা একটা আগাছা, এখানে যেখানে খুশি সেখানে লাগাই দিলেও সেটা হয়ে যায়। তো কিন্তু সব গাছ সেরকম না। যেমন পুঁই শাকের প্রচুর যত্ন করে, পুঁই শাক বড় হতে প্রথম দিকে টাইম নেয়। তো যেটা ইম্পর্টেন্ট আমাদের বীজ খোঁজার সময়, আপনি এখানে টাইম যেহেতু শর্ট, সেক্ষেত্রে আমাদের বীজ নিতে হবে এমন টাইপের যেটা কিনা কম সময়ে ফলন দেবে। যেমন সেইটার জন্য আমি যেমন একটা স্পেশাল রিসার্চ করছিলাম যে শিমের বীজের উপরে। শিম আমাদের এলাকায় তেমন একটা কেউ খায় না এখন পর্যন্ত। আমি যে নেইবারহুডে বাঙালি কেউ শিম করে সাকসেসফুল হয়। তা আমি তখন গবেষণা করলাম। আমি ইউকের কিছু ভদ্রলোকের ওয়েবসাইটে, তাদের ইউটিউব ব্লগে দেখলাম যে তারা বিভিন্ন নাম, ইউকের বাঙালি ভদ্রলোক, হ্যাঁ, তারা বিভিন্ন সিমের বাঙালি জাতগুলো, হাইব্রিড ভ্যারাইটির নাম বললো। তো সেই সিমগুলো আমি দেশ থেকে খুঁজে আনার চেষ্টা করছি। তো
তা আনফর্চুনেটলি আমি পাই নাই, কিন্তু আমার এক ছোটো ভাই তানজিদ, সে তার বাড়ি থেকেই একটা সিমের গাছের বিচি নিয়ে আসছিল। সেটা সে বলল যে এটা 2-1 মাসই ফলন দেওয়ার কথা। তা তখন দেখা গেলো যে আমি আসলেই এটা লাগানোর পরে 2 মাস পরেই সিম গাছগুলো ছোটো ছোটো থাকার সময়ই সে ফলন দেওয়া শুরু করে দিয়েছে। তো যার ফলে আমার এখন এখানে সিমগুলো খুব সুন্দরভাবে আসছে। তো একই ব্যাপার হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফলনই আমাদের নিতে হয় এমন টাইপের জাত যেটা কিনা অল্প সময় ফলন দেবে। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন, যে আপনি এতগুলো সবজি থাকতে আপনি কেন লাউকে বেশি প্রাধান্য দিলেন? দেখা যাচ্ছে আপনার মেজরিটি পার্ট বাগান নিয়ে রাখছে লাউ গাছ, তো লাউটার প্রতি উৎসাহ কেন? লাউ কি উপকার আছে আমাদের? লাউয়ের উৎসাহের ব্যাপারটা হলো লাউ গাছ কাইন্ড অফ ডাবল পারপাস। এখানে হচ্ছে গিয়ে নিচেও, মাথার নিচেও কিছু করা যায়, মাছের উপরে আরেকটা তালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার এই দিকে হচ্ছে গিয়ে সাউথ, তো একটু অ্যাঙ্গেল করে রোদটা পড়লে মাছের নিচের অংশটার ছোট ছোট গাছ লাগালে সেগুলো রোদ পায়, আবার মাছের উপরে লাউটা তার নিজের মতো রোদ পাচ্ছে। তো রোদটা খুব ইম্পর্টেন্ট। তো লাউয়ের আরেকটা, লাউয়ের প্রতি সবারই একটা ফ্যাসিনেশন আছে, লাউ আমরা খুব পছন্দ করি, তো লাউ ফলনও ভালো হয়, তো সেই সব দিক থেকে লাউটাকে নেওয়া। কিন্তু লাউয়েরও আমরা যেটা করা যায়, করতে হয় যে কাটিংটা খুব ইম্পর্টেন্ট। 3G কাটিং বা 4G কাটিং, 5G কাটিং পর্যন্ত যাওয়া যায়। তো আমি এই বছর সেটা সাকসেসফুলি করার চেষ্টা করছি। তো যার ফলে দেখা যায় যে কিছু কিছু ডাল আসে যেখানে প্রত্যেকটা গোড়া থেকেই লাউয়ের করা, আমরা যেটা বলি আর কি স্ত্রী লাউ, যেটা কিনা পোটেনশিয়াল টু, মানে যেটার প্রবাবিলিটি আছে যেটা ফুল বড় লাউ হবে, সেই ধরনের ফুল আসতে থাকে। তো ওইটা আসে সাধারণত 3G কাটিংয়ের ফলে, 3G 5G। সেই কারণে কাটিং এবং প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। গুড। সো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলো আমাদের সদ্য বড় ভাই। তো আশা করি আপনারা ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলেন। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সেই সাথে সদ্য বড় ভাইকে অনেক ধন্যবাদ ওনাকে আমাদের সাথে থাকার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন আছে সাবিরের কাছে। সাবির ভাই, আপনার এই টোটাল গার্ডেনিং কত ধরনের শাকসবজি আছে? আমরা দেখেছি যে লাউ, মিষ্টি লাউ, তারপরে মরিচ, তারপরে বেগুন, তারপরে লাল শাক, পুঁই শাক, কি বাদ পড়লো আর? শশা। হ্যাঁ, শশা তুমি অলমোস্ট সবই বলে ফেলছো। কলমি শাক আছে, কিছু মরিচ আছে। আচ্ছা, এডিশনাল কলমি শাকটা মানে আমার খুব ফ্যাসিনেশন ছিল কলমি শাকের ব্যাপারে, কিন্তু কলমি শাকটা আসলে করাটা খুব ডিফিকাল্ট আমাদের এখানকার ওয়েদারে, পরিমাণ মতো হয় না আর কি। সেটাই। তো আমি অনেকগুলো করছি, কিন্তু সেগুলো দেখা যায় একবার তুললে একটা তরকারি হয় না, এরকম টাইপের। তো যাই হোক, হয়তো বা নেক্সট টাইম আর একটু বেশি এরিয়া নিয়ে কলমি শাক, একটু ওয়েট এবং খুব হিউমিড ওয়েদারে ভালো হয়। এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়, যে ওয়েদারটা আসলে যে তারা কি তাপমাত্রার সাথে সাস্টেইন করতে পারবে কিনা, এবং কোন ধরনের শাকসবজি লাগালে ভালো হয়, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে, তাই না? তো সেইটা যেহেতু বললা, সেক্ষেত্রে সবচেয়ে ভালো যেই জিনিসটা আমাদের সব ভাইরা করতে পারে সেটা হচ্ছে কি জুকিনিটা। আমরা সাধারণত মার্কেটে যেটা খাই আমরা বুঝি যে সেটাই জুকিনি, এটা কথা ঠিক, ওইটা কোজেটেও বলে ইংলিশে। তো আমাদের বাংলায় কোনো নাম আছে কিনা আমি জানি না, মনে হয় নাই। হ্যাঁ, তো এটা খেতে পুরোপুরি টেস্ট লাউয়ের মতো। ওকে, হ্যাঁ, বাট এটা আমাদের দেশি না, ওয়ান কাইন্ড অফ কইডার মতো। হ্যাঁ, বাট এটা আমাদের দেশি না, না, এখন দেশে পাওয়া যায়। তো জুকিনিটা একটু বড় করে, সাধারণ মার্কেটে বড়টা পাওয়া যায় না, জুকিনি কিন্তু ইজিলি 2-3 কেজির মতো বড় হয়ে যায়। তো সেগুলো আবার খেতে খুব টেস্টি হয়। হ্যাঁ, তো আমি এবার 10-11টা জুকিনি গাছ এখানে লাগাইছিলাম। জুকিনি আমি সম্ভবত সবাইকে জুকিনি দিছি আমার এলাকায়। হ্যাঁ, আমিও পাইছি। মোটামুটি আমার ধারণা 2 মনের মতো জুকিনি আমি তুলছি। ওয়াও, গ্রেট, গুড নিউজ। তো 11টা গাছ। তো জুকিনির মতো কি নেক্সট টাইম আমরা আপনার থেকে লাউয়ের এরকম ফলন পেতে পারি? লাউয়ের ফলন এইবারই পাইতাম, সত্যিকার কথা। না পাওয়ার কারণটা হচ্ছে এইবারে ওয়েদার আমাদের খুবই খারাপ ছিল। আমাদের জার্মানির ইতিহাসে সবচেয়ে নোন পাস্ট 50 ইয়ার্সের মধ্যে সবচেয়ে খারাপ সামার গেছে। মানে শর্ট, আপনি বলতেন শর্ট সামার ছিল নাকি? না, একদিকে শর্ট, একদিকে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের এলাকায় বন্যা পর্যন্ত হয়েছিল, কিছু এলাকায় কিছু শহর ভেঙে গেছে, সেটা মাসখানেক আগের ঘটনা। একদিন 2 দিনে এত বৃষ্টি হয়েছিল যে কিছু শহর পাহাড়ি ঢলে পুরো শহর ভেঙে গেছে, রেকর্ড পরিমাণ। তো স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে, তার খবর নিউজেও বলছে এই বছর 30% বেশি বৃষ্টি হয়েছে।
অন্যান্য summer। টোটালি পিকুলিয়ার একটা সামার এটা। হ্যাঁ, তো যার জন্য ফলনটা কম আসছে। যদি রেগুলার হতো, আমার ধারণা আমি এই গাছগুলা থেকে, লাউ গাছ থেকে অন্তত পক্ষে 40-50টা লাউ আমি তুলতে পারতাম। এই বছর এখন আমি পর্যন্ত 17টা তুলছি। স্যার ভাই আরেকটা প্রশ্ন ছিল, এটা বাদ পড়ে যায়, যে এখানে যে আমরা দেখি বাংলাদেশে যেটা দেখি আর কি, যে লাউয়ের অনেকগুলা ফলন হয় কিন্তু একটা দেখা যায় যে ফলন আসে না, এমন এটা গণ্য করা হয় যে এটা হয় পুরুষ লাউ গাছ, বা এটা শিমের ক্ষেত্রেও হয় শিম লাউ গাছ, শিম গাছ, বা যেটাতে আসলে ফলন আসে না, কিন্তু এটাকে সাপোর্ট করে। হ্যাঁ, তো এইখানে আপনার যেহেতু স্বল্প পরিসরে, আপনি এই ব্যাপারটা কীভাবে অ্যাডজাস্ট করছেন, মানে কীভাবে হয় এখানে? এইটা আসলে গাছের উপরে, গাছ টু গাছ ভ্যারি করে। তো কিছু গাছের হয় পুরুষ আর স্ত্রী ফুল দুইটা একই গাছে হয়, যেমন জুকিনি গাছে হয়, হ্যাঁ, লাউ গাছে হয়। আমি লাউ গাছে এখানে দেখাইতে পারি। এইটা হচ্ছে গিয়ে পুরুষ ফুল, এটার পিছনে কোনো শুধুমাত্র বোটা এবং ফুল চলে আসছে, তো এইটার পিছনে কিছু নাই। কিন্তু একই সময়ে যদি আমরা এই ফুলটা দেখি, এই ফুলটার মধ্যে একটা বোটায় লাউ দেখা যাচ্ছে, তারপরে ফুলটা, ওকে ওকে ওকে, এটা হচ্ছে স্ত্রী ফুল। বাট সেম গাছে দুইটা ফুল, এটাই ফলন আসবে, এইটা ফলন, এইটা লাউ হবে, কিন্তু এটা ফলন লাউ হবে, বাট এটা সাপোর্ট করবে ওটাকে। কিন্তু হ্যাঁ, কিন্তু এইটা যে পরাগায়ন আছে, পরাগটা নিয়ে ওইটার মধ্যে ফুটবে, ওইটার মাঝখানে টাচ করে দিলে পরাগায়ন হয়ে যায়। এটা মৌমাছি করে সাধারণত, কিন্তু হ্যান্ডে আমরা যদি হাতে হাতে করে দিই তাহলে দেখা যায় পসিবিলিটি বেড়ে যায়, তো লাভের পরিমাণ বাড়ে, ফলনের পরিমাণ বাড়ে। আর মৌমাছি যদি করতো তাহলে হয়তো একটু ফলন কম হতো। তো সেইটাও অনেক সময় হাতে হাতে আমাদের করতে হয়, মানে যেটা আমরা ফলন বাড়ানোর জন্য, যেটা আমরা আসলে ম্যানুয়ালি করি। হ্যাঁ, এটা হচ্ছে কি লাউ গাছের ক্ষেত্রে। জুকিনি গাছের ক্ষেত্রেও পুরুষ ফুল স্ত্রী ফুল একই গাছে আসে। শিম গাছের ব্যাপারটা বলবেন কি? শিম গাছের ব্যাপারটাও, এই শিম গাছেও পুরুষ ফুল স্ত্রী ফুল একই গাছে আসে। আচ্ছা, তো যার ফলে এই যে এখানে শিমগুলো আসছে, তো এরা সিম গাছে পুরুষ ফুল এইভাবে বলো না, একই ফুলের মাঝে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটাই আছে। তো আমি আসলে এক্স্যাক্টলি এটা সিম গাছটা এখন বলতে পারতেছি না, কিন্তু এটাতে মিস হয় না, সব ফুলই এটা সেলফ পরাগায়ন হয়। একই ঘটনা হয় বেগুন গাছও সেলফ পরাগায়ন হয়, কিন্তু সেলফ পরাগায়নের অর্থ হচ্ছে গিয়ে বেগুনের ফুলের মাঝখানে এই যে এইটা ফল হচ্ছে, কিন্তু এই যে এখানে ফুলটা আছে, ফুলটা যদি আমরা দেখি একটা ফুল, তো সেইখানে একটা এক্সাম্পল ফুল কোথায় পাওয়া যায়, তো এখানে এই যে ফুলটার এইটা পরাগায়ন হয়েছে কিনা বোঝা যাচ্ছে না পুরাপুরি। আচ্ছা, কিন্তু এইটাতে দেখি, এইটাতে দেখা যাচ্ছে, এই যে একদম কাছে আসলে দেখা যাবে হলুদ আর কি বলে গ্রিন অংশ। হ্যাঁ, ইয়েলো পার্টটা হচ্ছে কি পুরুষ ফুলের অংশ, আর গ্রিন পার্টটা হচ্ছে কি স্ত্রী অংশ। তো এইটা থেকে পরাগরেণু ওইটাতে যেতে হবে। তো এটাও হেল্প করে মৌমাছিরা, কিন্তু অনেক সময় হয় কি হাত দিয়ে বা একটা পিনসেট দিয়ে বা কোনো একটা কটন বাড দিয়ে একটু খোঁচা দিয়ে দিলে এই পরাগায়নটা কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রে এটা পসিবিলিটি বেড়ে যায় যে এটা ফল হবে। আচ্ছা, ফল যখন হয় তখন আবার দেখা যায় এই গোড়াগুলা মোটা হয়ে যায়, যেটা গোড়া মোটা হয় সেটা বোঝা যাচ্ছে ফল হবে, আর যেটা গোড়া চিকন থাকে সেটা বোঝা যায় যে ফল হবে। যেমন ওইটা মরে গেছে, পরাগায়ন ঠিক মতো হয়নি। তো আমাদের ওই যেহেতু আমরা এখন মানে হবি গার্ডেনার হিসেবে আমরা একটা নিজেরা। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।